আমার স্ক্রিন কি সবাই কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। তো দেখেন ডিজাইনে একুরেসি মেনটেন করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের ডিজাইনে এক এক পিক্সেল 2 পিক্সেল এরকম একটা গ্যাপ থাকে, এমন একটা গ্যাপ থাকে। এই গ্যাপগুলি হলো যে আমরা হলো যে 100% প্রিভিউতে দেখতে পারি না, তখন কি করতে হয় আমাদের পেজটা জুম ইন করতে হয়, মানে একটু বড় করতে হয়, আবার জুম আউট করতে হয়। তো যারা ডিজাইন করার সময় যত বেশি জুম ইন জুম আউটের মানে ইউজটা করে তাদের তত বেশি পারফেক্ট হয়। আবারও বলি, আমরা ডিজাইন করার সময় ডিজাইনের পারফেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের পেজটাকে মাঝে মাঝে জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়। তো এই জুম ইন জুম আউটের শর্টকাটটা আমি একটু লিখে দিচ্ছি। আজকে যেভাবে শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে হলে যে আমরা জুম ইন করব আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করব, জুম আউট করব। তাহলে কি করব, কন্ট্রোল প্লাস দিলে আমাদের পেজটা বড় হবে আর কন্ট্রোল মাইনাস দিলে পেজটা ছোট হবে। তো আপনারা যারাই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন এই অভ্যাসটা করা খুবই জরুরি, যে পেজটাকে মাঝে মধ্যে কাজের প্রয়োজন অনুযায়ী জুম ইন করা, কাজের প্রয়োজন অনুযায়ী জুম আউট করা, এইভাবে হলো যে এই অভ্যাসটা করতে হবে। তো দেখেন আমরা মেইনলি গ্রাফিক ডিজাইন করতে গেলে এখান থেকে সিরিয়ালি এই টুলসগুলি আগে শিখতে হবে। যখন টুলসগুলি শিখবো দেন হলো যে আমরা বিভিন্ন প্রজেক্ট করতে পারবো। যে আমি এই লেয়ারটি একটু ডিলিট করে দিচ্ছি, আমরা একটু প্রথমে একটু টুলসগুলি এখান থেকে দেখি। প্রথমে দেখেন এটাকে বলা হয় মুভ টুল। মুভ টুলের কাজটা হলো যে কি, এটা সবসময় ইউজ করতে হয়। মুভ টুলটা খুবই কমন একটা টুল, এটা অলওয়েজ আমাদের ইউজ করতে হবে। মুভ টুলটাকে আর কাজ হলো যে কোনো অবজেক্টকে আমরা মুভ করার জন্য অথবা অ্যালাইনমেন্ট করার জন্য এই মুভ টুলটা ইউজ করতে পারি। আবারও বলি, মুভ টুলের কাজ হলো যে কোনো অবজেক্টকে অ্যালাইন করার জন্য ইউজ করা হয়। বেসিক্যালি আমরা শিখবো এই যে এখান থেকে টুলসটা, এই যে এখান থেকে প্রথমটাকে বলা হয় মার্কিউ টুল। মার্কি টুলে দেখেন এই মার্কি টুলের আন্ডারে আরো বেশ কিছু টুল আছে। এই টুলসগুলি কিভাবে পাবো, টুলসের উপর আমরা রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। একটা হলো যে এই টুলসটার আন্ডারে চারটা টুল, একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। প্রথমে বলি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজটা হলো যে কি, আমরা যদি কোনো একটা স্কোয়ার বক্স নিতে চাই, আমরা যদি কোনো একটা স্কোয়ার বক্স নিতে চাই সেক্ষেত্রে হলো যে আমরা এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করবো দেখেন, আরেকটা জিনিস দেখেন, আমাদের এই টুলসের সাথে অপশনস প্যানেলটা হলো যে রিলেটেড। আমি যখনই দেখেন হলো যে টুলস টুলস চেঞ্জ করি দেখেন আমার অপশন প্যানেলটা চেঞ্জ হচ্ছে, যখনই টুলস চেঞ্জ করছি অপশন প্যানেলটা চেঞ্জ হচ্ছে। তার মানে কি, প্রতিটা টুলসের হলো যে এক্সট্রা কিছু কিছু ফাংশনালিটি থাকে যেটা কিনা আমরা এই অপশনস প্যানেলে পাবো। তো দেখেন যখনই আমরা প্রথমে একটা সিলেকশন দিব, প্রথমে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করব, তখন কি করতে হবে আমাদের এখান থেকে এই নিউ সিলেকশনটা সিলেক্ট রাখতে হবে। এখানে আমার যাই সিলেক্ট থাকুক না কেন এখান থেকে আমরা নিউ সিলেকশন রাখবো। তো আমরা যদি একুরেট একটা স্কোয়ার বক্স ক্রিয়েট করি, আমি চাচ্ছি যে আমি একটা একুরেট স্কোয়ার বক্স ক্রিয়েট করব যেটার উইথ সেম থাকবে, হাইটও সেম থাকবে। যদি একুরেট স্কোয়ার বক্স ক্রিয়েট করতে চাই দেখেন আমি শুধু খালি হাতে হলো যে একটা একুরেট স্কোয়ার বক্স আমার পক্ষে ক্রিয়েট করা পসিবল না। তো একুরেট ভাবে চারদিকে সমান হবে এরকম স্কোয়ার বক্স ক্রিয়েট করার জন্য আমার কিবোর্ড থেকে অল শিফট প্রেস করতে হবে। আবারও বলি, একটা একুরেট শেপ ক্রিয়েট করার জন্য যেটার উইথ আর হাইট সেম থাকবে সেক্ষেত্রে হলো আমাদের কিবোর্ড থেকে অল শিফট প্রেস করতে হবে। এখন দেখেন আমার সিলেকশনটা চারপাশ থেকে সমানভাবে ছোট অথবা বড় হচ্ছে, কারণ আমি চাচ্ছি আমার বক্সটা এইটুকু হবে। তখন আমি মাউজও ছেড়ে দিলাম, কিবোর্ড থেকে হলো যে কিগুলিও ছেড়ে দিলাম। এখন কি করব, এখানে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার আগে আমাদের কি করতে হবে, লেয়ার নিতে হবে। লেয়ার না নিলে পরবর্তীতে আমি চাইলে এই অবজেক্টটাকে আমি মুভও করতে পারবো না অথবা কোনো ধরনের চেঞ্জও করতে পারবো না। আমি এখান থেকে একটা লেয়ার নিলাম, এখান থেকে আমি যে কোনো একটা কালার নেই, দেন ওকে করলাম। এখন এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব কিভাবে, কিবোর্ড থেকে অল ডিলিট দিয়ে। ঠিক আছে, এখন দেখেন এই সিলেকশনটা আমি কেন নিয়েছি, সিলেকশনটা নিয়েছি একটা স্কোয়ার বক্স ক্রিয়েট করার জন্য। তো অলরেডি আমার স্কোয়ার বক্সটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আর আমার সিলেকশন প্রয়োজন নাই।
এই জন্য কি করতে হবে, যখন আমরা কালার অ্যাপ্লাই করে ফেলবো তখন সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দিতে হয়। ডিসিলেক্ট করবো কিভাবে, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট। আর আরেকটা জিনিস করবেন, আপনারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, বিশেষ করে ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করবেন, এই সফটওয়্যারগুলির মধ্যে হলো যে প্রচুর শর্টকাট থাকে। যেমন আমি ডিসিলেক্ট করার জন্য এই যে সিলেক্টে গিয়ে ডিসিলেক্টে গেলাম, এগুলি প্রতিটা জিনিস হলো আমরা কিবোর্ডের শর্টকাট দিয়ে করতে পারি। যেখান থেকে কন্ট্রোল ডি দিলেও ডিসিলেক্ট হয়ে যাবে। তো ফটোশপ, ইলাস্ট্রেটরে এত এত মানে শর্টকাট আছে। আপনি যদি মনে করেন আমি শর্টকাট গুলি হলো যে একটা শীটের মধ্যে, শীট থেকে মুখস্থ করব, তাহলে এটা আসলে হলো যে আপনার মাথায় রাখা একটু টাফ হয়ে যায়। এই জন্য মুখস্থের মধ্যে না, যে আপনারা কি করবেন, প্রতিটা অপশন নিয়ে যখন কাজ করবেন পাশে দেখবেন যে ওই অপশনের শর্টকাটটা কি, ওই শর্টকাটটা দেখে দিবেন। এইভাবে দেখবেন কয়েকদিন কাজ করলে মানে, আর যখন দেখবেন শর্টকাটগুলি ফলো করেন, অটোমেটিক্যালি আপনার মাথার মধ্যে শর্টকাটগুলি সেট হয়ে যাবে। আর শর্টকাটের সুবিধা হলো যে কি, যখন আপনি আপনার কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন অথবা কোনো একটা অফিসে জব করবেন, তখন দেখবেন যে আপনাকে হলো যে প্রতিটা ডিজাইনের জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে। তো কি করতে হবে, আমাদের ওই টাইমের ভিতরে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তো শর্টকাট ইউজ করলে সুবিধা হয়েছে কি, ডিজাইন অনেক ফাস্ট করা যায়। এই জন্য শর্টকাটগুলি শিখে রাখা খুবই ভালো। আমি এখান থেকে সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট দিলাম, তাহলে দেখেন আমার হলো যে অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে গেছে। আবার অনেকে কি করে দেখেন, সবাই হলো যে একটা ভুল করে কি, আমি লেয়ারটাকে আবার ডিলিট করি। অনেকে এই ভুলটা করে, সিলেকশন নেয়, দেন হলো যে কালার দেয়, দেন লেয়ার ক্রিয়েট করে। তাহলে কিন্তু হবে না। তাহলে জিনিসটা হয়ে গেছে কি, আমি আগে কাজ করে ফেলেছি, দেন লেয়ার নিয়েছি। অবশ্যই হলো যে আমাদের লেয়ার নেওয়ার আগে আমার কিনা কালার দেওয়ার আগে আমার লেয়ারটা নিতে হবে, দেন আমরা কালারটা অ্যাপ্লাই করব। দেন সিলেক্টে গেলাম, ডিসিলেক্ট করলাম, দেন আমি মুভ টুল দিয়ে অবজেক্টটাকে যেখানে রাখতে চাই সেখানেই হলো যে মুভ করতে পারি। আর আমি বলেছিলাম, যখন আমরা একটা স্কোয়ার, একুরেট স্কোয়ার শেপ নিব, তখন আমরা কিবোর্ড থেকে অল শিফট প্রেস করব। তো সবসময় তো হলো যে এমন হতে পারে, সবসময় তো আমাদের একুরেট সিলেকশন নাও নিতে হতে পারে। আমরা মাঝে মাঝে হলো যে কি বলে, একুরেট স্কোয়ার বক্সের বাইরেও কিন্তু সিলেকশন নেই। কিভাবে, তখন কি করব, তখন আর আমরা যদি একুরেট স্কোয়ার বক্স আমাদের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমাদের অল শিফট প্রেস করার দরকার নাই। জাস্ট একটা ইয়ে থেকে ধরে আমরা যে কোনো শেপ ক্রিয়েট করলে হবে, যেমন শেপ প্রয়োজন হয় জাস্ট ওরকম একটা শেপ নিয়ে নিব। ক্লিয়ার সবাই? এরপরে দেখেন এখানে রেক্টেঙ্গুলারের পরে হলো যে এলিপ্টিক্যাল মার্কি টুল। এলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে মূলত হলো যে আমরা সার্কেল অথবা ওভাল শেপ ক্রিয়েট করতে পারি। সার্কেলটা কি, যখন একটা অবজেক্ট 100% গোল, মানে 100% বৃত্তকার, তখন এটাকে বলা হয় সার্কেল। আর ওভাল শেপ কোনটা, যেই অবজেক্ট হলো যে 100% গোল না, দেখতে একটু ডিমের মতো, ওইটাকে বলা হয় ওভাল শেপ। তো আমি এখান থেকে এলিপ্টিক্যাল মার্কি টুল নিলাম। এখানেও সেম কি করব, নতুন একটা সিলেকশন নেওয়ার সময় আমাদের এই নিউ সিলেকশনটা সিলেক্ট রাখতে হবে। দেন দেখেন আমি অল শিফট প্রেস করে, আমি যদি একুরেট সার্কেল নিতে চাই, অল শিফট প্রেস করলাম, দেন হলো যে সিলেকশনটা নিলাম, দেন নতুন আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে অল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট। তাহলে দেখেন আমরা কিভাবে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা সার্কেল শেপ ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। এখন দেখেন কোনো কারণে আপনি একটা সার্কেল শেপ নিয়েছেন, এটা একটা কালারও দিয়েছেন, কালার দেওয়ার পরে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার কালারটা ভালো লাগছে না, আপনি কালারটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করলে সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমি যদি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করলাম, এখন দেখেন আমি কিন্তু অল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলে কি হচ্ছে, আমার পুরো ক্যানভাস জুড়ে কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। কিন্তু আমি একটু আন্ডু দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিলাম, একটু আগে আমার শুধু সার্কেলেরই কালার এই একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কালার পড়েছে। কারণটা কি, আমরা কি করছি, একটা নির্দিষ্ট এরিয়া ডিফাইন করে দিয়েছি, সেজন্য একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কালার পড়েছে। ঠিক সেম ভাবে আমি যদি আবার এই অবজেক্টের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমে এই অবজেক্টের সিলেকশনটা আমার নিয়ে আসতে হবে। তো এইভাবে যদি মনে করেন চোখের আন্দাজ মতো আমি সিলেকশনটা নিয়ে আসবো, এইভাবে আসলে খালি হাতে সিলেকশনটা আনা কোয়াইট ডিফিকাল্ট। এই জন্য কোনো একটা অবজেক্টের সিলেকশন আমরা আনবো কিভাবে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ঠিক এই থাম্বলাইন বক্সে ক্লিক করব। দেখেন আমি এই যে পাশে না, পাশে যদি রাখি তাহলে আমার মাউসটার কার্সারটা একরকম দেখাচ্ছে, যখন আমি থাম্বলাইন বক্সে আমার মাউসটা নিচ্ছি তখন আমার এই সিলেকশনটা ইন্ডিকেট করছে। তো কি করব দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে থাম্বলাইন বক্সে ক্লিক করলাম, সাথে সাথে আমার সিলেকশনটা চলে আসলো। এবার অল ডিলিট দিয়ে আমি কালারটাও চেঞ্জ করে দিলাম, সিলেক্টে যে ডিসিলেক্ট,
তাহলে যে কোনো একটা অবজেক্টের কালার হলো যে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। দেন দেখেন আমরা একটু হলো যে আমি এই লেয়ারটাকে একটু ডিলিট করলাম। এবার একটু আমি দেখি, আমি এখান থেকে রেক্টেঙ্গুলারটা নিলাম। প্রথমটা হলো যে কোনো একটা সিলেকশন, নতুন একটা সিলেকশন নেওয়ার সময় আমরা নিউ সিলেকশন রাখবো। বাকিগুলির কি কাজ দেখেন, আমরা অল্ট শিফট দিয়ে হলো যে প্রথমে একটা সিলেকশন নিলাম, নতুন সিলেকশন নেওয়ার সময় নিউ সিলেকশনটা রাখলাম। অনেক সময় কি হবে আপনাদের অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে আসলে এগুলি দিয়ে আমরা এখন কি কাজ করব। প্রথম কয়েকদিন একটু কনফিউশন থাকবে, প্রথমে হলো যে আমরা টুলসগুলি শিখবো, কিন্তু প্রজেক্টের মধ্যে যখন এগুলি অ্যাপ্লাই করব তখন আপনাদের এই কনফিউশনগুলি একবারে ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমরা এগুলি ইউজ করছি। তো দেখেন আমি নতুন একটা সিলেকশন নিলাম। অনেক সময় দেখা যাবে যে আমাদের কাজের প্রয়োজনে হলো যে একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করতে হতে পারে। তখন কি ধর আমি চাচ্ছি এই সিলেকশনের সাথে একটা সিলেকশন অ্যাড করবো, দেখেন আমি নিউ সিলেকশন নিতে চাই, আমার এই সিলেকশনটা চলে যাচ্ছে। তখন একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করার জন্য কি করব, আমি আবার নতুন একটা সিলেকশন নিলাম, এটাকে বলা হয় অ্যাড টু সিলেকশন। আমি অ্যাড টু সিলেকশনটা সিলেক্ট রাখলাম। এখন দেখেন আমি যেখানেই সিলেকশন অ্যাড করব আমার সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড হয়ে যাচ্ছে, যেখানেই সিলেকশন অ্যাড করব সিলেকশনের সাথে সিলেকশন অ্যাড হয়ে যাচ্ছে। তো এগুলি মেইনলি ইউজ করা হলো যে এগুলির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবো, যে একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করে নতুন নতুন বিভিন্ন আমরা হলো যে শেপ ক্রিয়েট করতে পারবো। তাহলে কি প্রথমটা হলো যে আমরা যখন একটা নতুন একটা সিলেকশন নিব তখন এই নিউ সিলেকশনটা রাখবো। দেনটা হলো যে অ্যাড টু সিলেকশন, একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করার সময় আমরা এই অ্যাড টু সিলেকশন রাখবো। তারপরটাকে বলা হয় সাবট্রাক্ট। সাবট্রাক্টের কাজ কি, যে আমরা একটা সিলেকশন থেকে যদি আরেকটা সিলেকশন আমরা ডিভাইড মানে করতে চাই, ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা সাবট্রাক্টটা সিলেক্ট করতে পারি। কিভাবে, আমি সাবট্রাক্ট রাখলাম, আমি চাচ্ছি উপরের এইটুকু সিলেকশন আমি রাখতে যাচ্ছি না, দেখেন আমি যেইটুকু এরিয়া সিলেক্ট করব ওইটুকু এরিয়া আমার ডিলিট হয়ে যাচ্ছে। আমরা একটা সার্কেল দিয়ে দেখি, আমি অল শিফট করে একটা সার্কেল নিলাম। দেন এখান থেকে সাবট্রাক্ট দিয়ে চাচ্ছি যে আমি অর্ধেক সিলেকশন ডিলিট করে ফেলবো। দেখেন আমি হলাম যে এই করলাম, সাথে সাথে আমার সিলেকশনটা চলে গিয়েছে। ইনফ্যাক্ট দেখেন আমরা খুব ইজিলি কিন্তু হলো যে একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশন বাদ দিয়ে একটা কিন্তু চাঁদের একটা শেপও করে ফেলছি। আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমরা ওয়ার্ল্ডে যত কিছু দেখি, মানে যত ধরনের শেপ দেখি সবগুলি শেপ হলো যে লাইন, ওভাল, সার্কেল, এই তিনটার কম্বিনেশনে হয়ে থাকে। তো আমরা যারা এই তিনটার ইউজ খুব ভালোভাবে করতে পারবো তখন দেখা যাবে যে আমরা হলো যে এই শেপগুলি খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো, একটার সাথে আরেকটা সাবট্রাক্ট করে অ্যাড করে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো। দেন এটার পরে ইন্টারসেক্টটা আমি এখান থেকে দেখানোর আগে আমরা একটু বুঝি ইন্টারসেক্টটা কি জিনিস। আমি এটার জন্য আলাদা একটা সফটওয়্যার একটু অন করছি। এই সফটওয়্যারটা হলো যে আপনাদের এখন না বুঝলেও হবে, আমি জাস্ট ইন্টারসেক্টটা কি এটা বোঝানোর জন্য একটু সফটওয়্যারটা ওপেন করেছি। দেখেন আমি এখানে একটা স্কোয়ার বক্স নেই, এই একটা স্কোয়ার বক্স নিলাম, এটাকে আমি একটু ডুপ্লিকেট করি। দেখেন আমি এখানে কয়টা স্কোয়ার বক্স নিয়েছি, দুইটা। এখন বলেন তো আমি দুইটা স্কোয়ার বক্স নিয়েছি, এখন আমার এখানে কয়টা স্কোয়ার বক্স দেখাচ্ছে কেউ কি বলতে পারবেন? আমার এখানে কিন্তু এখন দুইটা স্কোয়ার বক্স দেখাচ্ছে না, একটা দুইটা তিনটা। কিন্তু দেখেন বেসিক্যালি আমি স্কোয়ার বক্স ক্রিয়েট করছিলাম দুটা, কিন্তু এখানে দেখাচ্ছে তিনটা। কারণ এই যে 3 নাম্বার যে স্কোয়ার বক্সটা এটা হলো হচ্ছে আমাদের ইন্টারসেক্ট পয়েন্ট। যখন দুইটা অবজেক্টের মাধ্যমে 3 নাম্বার আরেকটা অবজেক্ট ক্রিয়েট হবে তখন এটাকে বলা হয় ইন্টারসেক্ট পয়েন্ট। তো দেখেন ঠিক হলো যে অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে এরকম হলো যে ইন্টারসেক্ট পয়েন্ট বের করতে হবে। যেমন আমি চাচ্ছি আমার এই মুনটার চাঁদের কালারটা অর্ধেক থাকবে রেড আর অর্ধেক অন্য কোনো একটা কালার। এখন আমি যদি এখান থেকে জাস্ট এইভাবে একটা কালার দিয়ে দেই, নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, দেখেন জাস্ট একটা সার্কেল ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি কিন্তু আমার মানে এই চারটার অর্ধেক শেপ আমি কালার চেঞ্জ করতে পারি নাই। তো ইন্টারসেক্টের কারণে আমরা খুব ইজিলি জিনিসটা পারবো। দেখেন আমি প্রথমে সিলেকশন আনতে হবে, দেন আমি এখান থেকে ইন্টারসেক্টটা নিলাম, যেটুকু এরিয়ার কালার চেঞ্জ করতে চাই ওইটুকু অনুযায়ী আমি একটা সিলেকশন নেই। তাহলে দেখেন আমি খুব ইজিলি আমার ইন্টারসেক্ট পয়েন্টটা বের করে ফেলতে পেরেছি। এবার নতুন একটা লেয়ার নিলাম, অল ডিলিট দিলাম,
সিলেক্টে যে ডিসিলেক্ট, তাহলে আমরা খুব ইজিলি হলো যে ইন্টারসেক্টের মাধ্যমে হলো যে এই শেপটা বের করে ফেলতে পেরেছি। যদি ইন্টারসেক্টের এই ফ্যাসিলিটিসটা যদি না পেতাম তাহলে আমরা খুব এত ইজিলি কিন্তু এই জিনিসটা কাজটা করতে পারতাম না। হ্যাঁ করতে পারতাম, আমাদের অনেক ঝামেলা করে করতে হইতো। তাহলে এই কয়েকটা এখানে এইটা হলো যে আমাদের এই সিলেকশনের কাজ। তারপর দেখেন এখানে সিঙ্গেল রস মার্কি টুল আছে, সিঙ্গেল কলাম মার্কি টুল আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই দুইটা টুলস ইউজ না করতে। এই দুইটা টুলসের কাজটা হলো কি, আমরা যদি কোনো একটা সিঙ্গেল র ক্রিয়েট করি, রটা হলো যে কি লেফট থেকে রাইট পর্যন্ত আমরা যদি কোনো লাইন টানতে চাই, কলাম কি বটম থেকে টপ, টপ থেকে বটমে যদি কোনো লাইন টানতে চাই সেটাকে বলা হয় কলাম। তো এই দুইটা জিনিস টানলে সমস্যাটা হলো কি, সাপোজ আমার একটা কলাম সিঙ্গেল র প্রয়োজন, যেটা এই যে আমার পেজের এখান থেকে শুরু করে ঠিক এই যে এই পর্যন্ত আসবে। আমি এটা একটা গাইডলাইন টেনেছি, গাইডলাইনটা হলো যে গাইডলাইন বুঝারও অনেক ব্যাপার আছে। এটা হলো যে আর একটু যখন আপনারা এক্সপার্ট হবেন তখন বুঝতে পারবেন। তো দেখেন আমার লাইনটা যাচ্ছে আমি এখান থেকে এই যে একটু পর্যন্ত নিব। তো একটু পর্যন্ত নিলে আমি যদি এখানে যদি সিঙ্গেল র মার্কি টুল যদি দিয়ে করি, দেখেন আমি যখনই ক্লিক করব সে অটোমেটিক্যালি আমার পুরা আর্ট মানে পুরা ক্যানভাসটা নিয়ে ক্রিয়েট হয়। তখন এটাকে কিভাবে কাজ করতে হয়, নতুন একটা লেয়ার নিয়ে ধরুন আমি কালার দিলাম, সিলেক্টে যে ডিসিলেক্ট। এখন যদি মনে হয় যে আমি একটু পর্যন্ত আনবো, পরে আবার কি করতে হবে, রেক্টেঙ্গুলার নিয়ে যেটুকু রাখতে চাই ওইটুকু পর্যন্ত আমার একটা সিলেকশন নিতে হয়, দেন কিবোর্ড থেকে ডিলেট প্রেস করতে হয়, সিলেক্টে যে ডিসিলেক্ট। তাহলে দেখেন আমার এই কাজটা হলো যে কি কয়েকটা স্টেপ বেশি করতে হলো। কিন্তু এই জন্য আমি বলবো যে ঠিক হলো যে কলামের ক্ষেত্রে সেম। এই জন্য আমি বলবো এই সিঙ্গেল কোনো র অথবা সিঙ্গেল কোনো কলাম ক্রিয়েট করতে হলে আমরা এই দুইটা টুল ইউজ না করে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে ক্রিয়েট করবো। কিভাবে দেখেন, কারণ আমার যেটুকু প্রয়োজন আছে ওই অনুযায়ী জাস্ট আমি একটা রেক্টেঙ্গুলার হিসেবে টেনে নিলাম, দেন নতুন লেয়ার নিয়ে কালারটা দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এখানে আর হলো যে দুইটা স্টেপ কম কাজ করতে হলো, দুইটা স্টেপ বেশি করা লাগলো না। এই জন্য আমরা অলওয়েজ কি করব, এখান থেকে হলো যে সিঙ্গেল র মার্কি টুল আর সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজটা হলো যে আমরা রেক্টেঙ্গুলার অথবা এলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে কাজটা করব। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন ধরুন আমরা তো বেসিক সিলেকশন যেটা মানে একটা সার্কেল কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা হলো যে স্কোয়ার শেপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখি একটা অবজেক্টকে আমরা কিভাবে ছোট করতে পারি, বড় করতে পারি। একটু আগে হলো যে আমরা যে জুম ইন জুম আউটের কথা বলছি, এটা জাস্ট আমাদের পেজটাকে ছোট করা আর পেজটাকে বড় করার কথা বলেছি। এবার আমি বলছি হলো যে একটা অবজেক্টকে আমি একটা সার্কেলই নিলাম, অল শিপ ধরে একটা সার্কেল নিলাম, নতুন একটা সিলেকশন নেওয়ার সময় অবশ্যই হলো যে আমাদের এই নিউ সিলেকশনটা সিলেক্ট রাখতে হবে, না কি করতে পারবো না, আমরা একুরেট সার্কেল অথবা স্কোয়ার শেপ নিতে পারবো না। আমি অল শিফট প্রেস করে সার্কেল নিলাম, দেন নতুন একটা লেয়ার নিলাম, অল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, সিলেক্টে যে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন আমি চাচ্ছি ধরেন কোনো কারণে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটা আমার কাছে এটাকে ছোট মনে হচ্ছে, ছোট মনে হলে শেপটাকে আমাদের বড় করতে হবে। আর যদি মনে হয় যে শেপটা আমার বড় আছে, তখন আমাদের শেপটাকে কি করতে হবে, ছোট করতে হবে। তো যেই কোনো ফটোশপে যেই কোনো অবজেক্টকে আমরা রিসাইজ করতে পারি ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে। আবারও বলি, ফটোশপে আমরা যেই কোনো অবজেক্টকে রিসাইজ করতে পারি ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে। এখন আমি এতক্ষণ যা যা দেখাচ্ছি এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হলো যে কোশ্চেন করতে পারেন, অথবা কারো কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলতে পারেন। তো দেখেন এই অবজেক্টটাকে ছোট অথবা বড় করব কিভাবে ভাইয়া, আমরা। হ্যাঁ বলুন। এই নতুন যে লেয়ার নেই, এটার কোনো শর্টকাট কি আছে? হ্যাঁ, নতুন লেয়ার শর্টকাট না হলো যে কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল আপনি শিফট এন। কিবোর্ড, হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন প্রেস করলেই হলো যে আপনার নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। তো দেখেন আমি চাচ্ছি হলো যে আমার হলো যে এই শেপটাকে আমি একটু বড় করব অথবা ছোট করব। তখন এই ফটোশপের যে কোনো অবজেক্টকে আমরা রিসাইজ করতে পারি হলো যে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে। ফ্রি ট্রান্সফর্ম কোথায় পাবো, এডিটে যাব, দেন ফ্রি ট্রান্সফর্ম, অথবা কি শর্টকাট হলো যে কি কন্ট্রোল টি। আমি এখানে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন আমার হলো যে একটা স্কোয়ার বক্স চলে আসছে। তো দেখেন যে কোনো চারটা কর্নারে যে কোনো একটা কর্নার ধরে যে একটা অবজেক্টকে আমরা ছোট অথবা বড় করতে পারি।
এখান থেকে আমরা যে কোনো একটা অবজেক্টকে যদি একুরেট ভাবে বড় করতে চাই, এখানেও দেখেন এখানে হলো যে আমার হলো যে ফটোশপের ভার্সনের উপরে ডিপেন্ড করে। যারা আমরা হলো যে 2021 ভার্সন ইউজ করি, মানে একবারে আপডেটেড ভার্সনগুলো ইউজ করি। আবারও বলি, যারা আমরা 20 অথবা 21 ভার্সন ইউজ করি অথবা 19 ভার্সন ইউজ করি, তারা যে কোনো একটা শেপ হলো যে একুরেট ভাবে ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে কিছু প্রেস করতে হয় না। জাস্ট নর্মালি একটা কর্নার ধরে ছোট বড় করলে এটা রেশিও মেনটেন করে ছোট হবে, রেশিও মেনটেন করে ছোট হবে। আর যারা হলো যে আগের ভার্সনগুলি ইউজ করেন, 15, 17, CS6 ইউজ করেন, তারা অবশ্যই রেশিও মেনটেন করে ছোট করার জন্য কিবোর্ড থেকে অল শিফট প্রেস করতে হবে। অল শিফট প্রেস করে ছোট বড় করতে হবে। অল শিফট প্রেস করে ছোট যদি বড় যদি না করেন, তাহলে দেখবেন যে আপনার হলে যখন ছোট অথবা বড় করবেন, আপনার পুরো মানে অবজেক্টের রেশিওটাই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যারা, আমি আবার বলি, এডিটে গেলাম, ফ্রি ট্রান্সফর্মে গেলাম, যারা 19, 20, 21 আপডেটেড ভার্সনগুলি ইউজ করেন, তারা হলো যে কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করলেও হবে। এটা কি হবে, রেশিও মেনটেন করে ছোট অথবা বড় হবে। দেখেন আমি এই যে যে কর্নার থেকে ধরতেছি, ওই কর্নার থেকে কি করতেছে, আরেক কর্নারে ছোট হচ্ছে, তাহলে আবার এখান থেকে ছোট করি তাহলে এই কর্নারের দিকে নামছে। আবার যদি এই কর্নার থেকে যদি ছোট করি তাহলে উপরের দিকে ছোট হচ্ছে, কিন্তু রেশিও মেনটেন করে। কিন্তু আমি যদি চাই যে না একটা কর্নার থেকে দিব, চারদিক থেকে ছোট হবে, সেক্ষেত্রে আমরা অল প্রেস করব, তাহলে দেখছেন আমার চারদিক থেকে ছোট অথবা বড় হচ্ছে। আর যারা এই 19 এর আগের ভার্সনগুলি 17, 15, CS6 ইউজ করেন, তারা অবশ্যই যে কোনো একটা অবজেক্টকে রেশিও মেনটেন করে ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে অল শিফট প্রেস করে নেবেন। আদারওয়াইজ আপনার অবজেক্টের রেশিওটা নষ্ট হয়ে যাবে। ধরেন আমি এটাকে এইটুকু ছোট করলাম, আমার কাছে মনে হচ্ছে না আমার রিসাইজ করা পারফেক্ট, এটাকে আমি আর ছোট করতে যাচ্ছি না। যখন আপনার রিসাইজ করা শেষ হয়ে যাবে, তখন আপনার এই ফ্রি ট্রান্সফর্ম থেকে বের হইতে হবে। ফ্রি ট্রান্সফর্ম থেকে বের হওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তখন আমরা কি করতে পারবো, ওই ফ্রি ট্রান্সফর্ম থেকে বের হয়ে যেতে পারবো। আবারও দেখাই, আমি এডিটে গেলাম, ফ্রি ট্রান্সফর্মে গেলাম, অবজেক্টটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। আমি চাচ্ছি এই যে অবজেক্টটাকে বড় করার জন্য রেশিও মেনটেন করে ছোট বড় করার জন্য সিসি 19, 20, 21 থেকে কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করতে হয় না, অটোমেটিক্যালি রেশিও মেনটেন করে ছোট অথবা বড় হয়। আর যারা হলো যে আগের ভার্সনগুলি 19 এর আগের ভার্সন 18, 17, 15 অথবা CS6 ইউজ করবেন, তাদের অবশ্যই কিবোর্ড থেকে অল শিফট প্রেস করতে হবে। যখন আপনার অবজেক্টটা রিসাইজ করা হয়ে যাবে, তখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তাহলে দেখেন আমার ছোট অবজেক্টটাকে আমরা হলো যে রিসাইজ করে ফেললাম। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, কিভাবে একটা বেসিক যে শেপগুলি ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা সার্কেল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা স্কোয়ার বক্স ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা লাইন ক্রিয়েট করতে হয়, দেন কিভাবে ওই অবজেক্টের কালার চেঞ্জ করতে হয়, আর কিভাবে হলো যে আমরা এই অবজেক্টটাকে রিসাইজ করতে হয় সেটা দেখলাম। এছাড়াও কি করলাম, আমরা কিভাবে একটা লেয়ার ক্রিয়েট করতে হয়, লেয়ার ডিলিট করতে হয়, তারপরে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হলো যে অ্যাপ্লাই করতে হয়, তারপর কিবোর্ডে আরো কিছু শর্টকাট শিখলাম। লাস্ট এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো যে আমাদের হলো যে এই ক্যানভাসে আমরা একটা ইমেজকে কিভাবে নিয়ে আসবো। দেন আমি একটু এটাকে ডিলিট করে প্রথমে একটা ইমেজ ওপেন করি। ইমেজ ওপেন করতে হয় কিভাবে, ফাইলে যাব, দেন ওপেন। তারপর আমি যে ইমেজটাকে আনতে চাই, ইমেজটাকে নিয়ে আসি, আমি এই ইমেজটাকে আনবো, দেন ওপেন। একটু আমি একটা জিনিস বলে যাই, এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, যে আমি এখন বলি ফটোশপটাকে মেনলি বলা হয় রাস্টার গ্রাফিক্স। আবারও বলি, ফটোশপটাকে মেনলি বলা হয় রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্সটা কি, দেখেন আমরা কিন্তু সবাই কিন্তু বর্তমানে সবাই কিন্তু কম বেশি ছবি তুলি, কিন্তু একটা ছবি কিভাবে ক্রিয়েট হয়, একটা ছবি ক্রিয়েট হয় অনেকগুলি পিক্সেলের মাধ্যমে। আমরা বলি না, আমরা কিন্তু মোবাইল কেনার আগে দেখি যে ইমেজের পিক্সেল কত, পিক্সেলের ক্যামেরা কত পিক্সেল। তো একটা ছবির মধ্যে যত বেশি পিক্সেল থাকবে, ছবির কোয়ালিটি তত ভালো হয়। তো আমরা ফাইনালি কিন্তু হলো যে এরকম হলো যে একটা ইমেজ দেখি, কিন্তু একটা ইমেজ হয় অনেকগুলি স্কোয়ার বক্স দিয়ে। এই স্কোয়ার বক্স গুলি কিভাবে দেখবো, দেখেন আমার ইমেজ চলে যায় এখানে 25% দেখাচ্ছে, এটাকে আমি 100% করি। এই 100% ভিউ, যখনই আমরা 100%-এর চেয়ে ইমেজটাকে একটু বড় করি, দেখেন আমার ইমেজটা ফেটে যাচ্ছে, দেখছেন। যখন এই ইমেজটা আমি বড় করি, ইমেজটা ফেটে যাচ্ছে। আমি আপনারা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা ইমেজ আনি, এই ইমেজটার মধ্যে তেমন ভালো বোঝা যাচ্ছে না।
যখন একটা ইমেজকে আমি 100% চেয়ে বড় করব, তখন দেখেন আমার এখানে হলো দেখেন এই যে ইমেজটা ফেটে যাচ্ছে, এই যে কিছু স্কোয়ার বক্স দেখা যাচ্ছে, এই যে এগুলিকে বলা হয় পিক্সেল। তো ফটোশপটা হলো যে রাস্টার গ্রাফিক্স, আর রাস্টার গ্রাফিক্সটা হলো যে কি অনেকগুলি পিক্সেলের সমন্বয়, অনেকগুলি পিক্সেলের সমন্বয়ে যে গ্রাফিক্সটা তৈরি করা হয় এটাকেই বলা হয় রাস্টার গ্রাফিক্স। আবারও বলি যে ফটোশপকে বলা হয় রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স কি অনেকগুলি পিক্সেলের সমন্বয়ে যে গ্রাফিক্সটা তৈরি করা হয় ওইটাকে বলা হয় রাস্টার গ্রাফিক্স। তো নর্মালি কিন্তু আমরা একটা ছবি তুললে এরকম ফাইনাল একটা ছবি দেখতে পারি, কিন্তু আসলে আলটিমেটলি ছবিটা হলো যে ক্রিয়েট হয় হলো যে এরকম অনেকগুলি স্কোয়ার বক্স দিয়ে, মানে এই স্কোয়ার বক্সগুলিকে বলা হয় পিক্সেল। তো দেখেন এই ইমেজটাকে আমার হলো যে ক্যানভাসটা হলো যে এই ট্যাবে, কিন্তু ইমেজটা আমার ওপেন হয়েছে অন্য আরেকটা ট্যাবে। এখন এই ইমেজটাকে আমি এই ট্যাব থেকে এখানে কিভাবে নিয়ে আসবো, ইমেজটাকে কপি করতে হবে। কপি কমান্ডটা আছে আমার এডিটে যে কপি, কিন্তু দেখেন আমার কপি কমান্ডটা ডিঅ্যাক্টিভ আছে। কারণ কি, কারণ কি হলো যে কি কপি কমান্ডটা ডিঅ্যাক্টিভ থাকার কারণ হলো যে কি আমার ইমেজের কতটুকু এরিয়া হলো যে আমি কপি করব এটা আগে আমার দেখিয়ে দিতে হবে। তো আমি চাচ্ছি আমার পুরো ইমেজটাকে আমি কপি করব, তাহলে আমার পুরো ইমেজটাকে হলো যে আমার আগে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব, সিলেক্টে যে অল। আর আপনি যদি মনে করেন যে না আপনি পুরো ইমেজটাকে নিবেন না, শুধু যে কিছু স্পেসিফিক এরিয়া নেবেন, সেক্ষেত্রে যেটুকু স্পেসিফিক এরিয়া নেবেন ওইটুকু এইভাবে সিলেকশন করে ফেলতে পারেন। তাহলে এখন কপি করলে শুধু আমার এইটুকু এরিয়াই কপি হবে। যাই হোক আমি পুরো ইমেজটাকে নিতে যাচ্ছি, এই জন্য সিলেক্টে যে অল অথবা কন্ট্রোল এ, দেন এটাকে আমি কপি করব, এডিটে যাব, কপি অথবা কন্ট্রোল সি। তাহলে ইমেজটা আমার সিলেকশনও হয়ে গিয়েছে, কপিও হয়ে গিয়েছে। এখন আর এই ইমেজটা হলো যে আমার কি হলো দরকার নাই, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি কি করব, আমার ইমেজটাকে এখানে পেস্ট করব। পেস্ট করব কিভাবে, এডিটে যাব, দেন পেস্ট অথবা কন্ট্রোল ভি। পেস্ট করলাম, দেখেন আমার ইমেজটা কিন্তু পুরোটা দেখাচ্ছে না। কারণ কি, আমরা যে ক্যানভাসটা নিয়েছি ওই ক্যানভাসের সাইজ থেকে আমার ইমেজ সাইজটা অনেক বেশি বড়, এই জন্য পুরো ইমেজটাকে দেখাচ্ছে না। এই জন্য এখন কি করতে হবে, আমার ইমেজটাকে রিসাইজ করতে হবে। তো যে কোনো অবজেক্টকে আমরা কিসের মাধ্যমে রিসাইজ করতে পারি, ফ্রি ট্রান্সফর্ম। আমি এডিটে গেলাম, ফ্রি ট্রান্সফর্মে গেলাম, দেখেন আমার ইমেজটা এতই বড় আমি লাস্ট কর্নারটা দেখতে পাচ্ছি না। এর জন্য আমি কি করব, আমার এই পেজটাকে আমি ছোট করব। ছোট করব কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, যতক্ষণ পর্যন্ত লাস্ট কর্নার দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত আমি কন্ট্রোল মাইনাস দিব। এই যে লাস্ট কর্নারটা চলে আসলো, এবার হলো যে আমি এটাকে ছোট করে আবার কন্ট্রোল প্লাস দেই, দেন এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন আমার ইমেজটা হলো যে আমরা হলো যে ফিট করে ফেললাম। এখন একটা জিনিস বলতে পারে যে আমি কিন্তু ক্লাসের প্রথমে বলেছিলাম যে আমরা যেই কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় এটার জন্য আমরা একটা লেয়ার ক্রিয়েট করি, কিন্তু দেখেন ইমেজটা আমি পেস্ট করার আগে আমি লেয়ার ক্রিয়েট করি নাই। কারণটা হলো যে কি আমরা ফটোশপে যদি যেই কোনো কিছু যদি পেস্ট করি সেক্ষেত্রে আমার লেয়ার ক্রিয়েট করতে হবে না, লেয়ারটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। যেমন দেখেন আমি এটাকে ডিলিট করি, আমার ইমেজটা এখনো কম্পিউটারের র্যামে মেমোরিতে হলো যে কপি করা আছে, এখানে আমি কোনো লেয়ার ক্রিয়েট করব না। যখন এডিটে যে পেস্ট করব আমার লেয়ারটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। তার মানে কি ফটোশপে হলো যে আমরা যেই কোনো অবজেক্ট যদি হলো যে পেস্ট করি, সেই পেস্ট করলে এটা লেয়ার ক্রিয়েট করতে হবে না, লেয়ারটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। দেখেন আমি এডিটে গেলাম, ফ্রি ট্রান্সফর্মে গেলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে যেইটুকু প্রয়োজন ওই অনুযায়ী এটাকে আমি দেন এন্টার দিয়ে বের হয়ে গেলাম। তো এইভাবে আমরা আমাদের ইয়েতে ক্যানভাসে যে কোনো একটা ইমেজকে নিয়ে আসতে পারি। সবাই কি ক্লিয়ার, জিনিস আজকে যা যা দেখেছেন ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। শান্তাপু আমি চাচ্ছিলাম যে আজকে একটুকু পর্যন্ত রাখতে, আর বেশি দিলে একটু প্রেশার হয়ে যাবে সবাইকে। হলো যে আমি কিছু হলো আপনাদেরকে আজকে যেমন আমরা আবার হলো আমরা কি কি দেখেছি, একটা কি বলে একটা হলো যে লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়, লেয়ার কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কালারটা হলো যে আমরা হ্যাঁ কিভাবে আনডু করতে হয়, বেসিক সিলেকশন গুলি দেখেছি। দেন হলো যে কোনো একটা অবজেক্টকে কিভাবে ইয়ে করতে পারি, কি বলে রিসাইজ করতে পারি, আর কিভাবে ইমেজ নিয়ে আসতে পারি। তো দেখেন আপনাদের তো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই। হ্যাঁ, হোমওয়ার্কটা হলো যে কি সবাই গুগলে যাবেন, সবাই গুগলে যাবেন, যে লিখবেন এখানে ফ্ল্যাগ, ডিফারেন্ট কান্ট্রি ফ্ল্যাগ লিখবেন। হ্যাঁ, ফ্ল্যাগ লিখে এখান থেকে আপনার ইমেজেসে যাবেন,
যে এখানে বিভিন্ন দেশের পতাকাগুলি দেখবেন, আপনারা যে মিনিমাম চেষ্টা করবেন 5টা পতাকা ক্রিয়েট করার। যেমন দেখেন, চাইলেই কিন্তু এই যে এই পতাকাটা আপনারা কি ক্রিয়েট করা আপনাদের জন্য খুব ইজি না এখন? জি যেমন জি এটা ভাইয়া। কিন্তু হ্যাঁ, আমি একটু এটার ক্ষেত্রে দেখিয়ে দিই যে এখানে দেখেন 3টা শেপই সমান। সমান শেপ কিভাবে ক্রিয়েট করবেন? দেখেন আমি ছোট্ট একটা এডিট ফাইলে গেলাম, নিউতে গেলাম। এই অবজেক্টটা দেখতেই বোঝা যাচ্ছে এটার উইথ বেশি, হাইট কম। আমি ধরেন এখানে হলো যে এটার উইথটা নিলাম 500, হাইট নিলাম 300, যে কোনো একটা পেজ নিয়ে করলেই হবে। দেখেন কয়টা ভাগ আছে এটার? 1টা 2টা 3টা। আমি কি করলাম, প্রথমে এখানে একটা সিলেকশন নিলাম, খালি হাতে সিলেকশন নিলে হবে যেহেতু আমার একটা স্কোয়ার শেপ না। নিলাম, দেন লেয়ার ক্রিয়েট করলাম, কালার অ্যাপ্লাই করলাম, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট। এখন কি করব, আমার জন্য 3টা ভাগ যদি সমান থাকে, আমরা যে কোনো লেয়ারকে ডুপ্লিকেট করতে পারি। কিভাবে ডুপ্লিকেট করব? রাইট বাটন, ডুপ্লিকেট লেয়ার। আর ডুপ্লিকেট লেয়ারের শর্টকাট হলো কন্ট্রোল জে। কিছু কিছু জিনিসের শর্টকাট দেওয়া নাই, এগুলি আমি বলে দিব। ডুপ্লিকেট লেয়ারের শর্টকাট কন্ট্রোল জে। আর লেয়ারের সিকোয়েন্সটা যেন আমরা বুঝতে পারি, এই জন্য আমরা লেয়ার রিনেম করতে পারি। এটাকে আমি লেয়ার 1 কপি না দিয়ে লেয়ার 2 দিলাম, দেন ওকে। দেন এটা আমি নিচে নামাবো। ফটোশপে আমরা যে কোনো অবজেক্টকে মুভ করার জন্য শিফট প্রেস করে শিফট ধরে নামাবো, তখন কি হবে? ফটোশপে যে কোনো অবজেক্টকে মুভ করার সময় শিফট প্রেস করলে কি হয়? অবজেক্টে স্ট্রেট যাবে, মানে এদিক বাঁকা তারা হবে না। আমি শিফট প্রেস করলাম, দেন এটাকে নামালাম, দেন আবার রাইট, এটার কালারটা চেঞ্জ করে দিয়ে কন্ট্রোল প্রেস করে সিলেকশন আনলাম। আমি এখন যে কোনো কালার দিলাম, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করতে পারবো। দেন সিলেক্ট ডিসিলেক্ট, আবার এটাকে রাইট বাটন, ডুপ্লিকেট লেয়ার, এটা দিলাম 3, দেন ওকে। এটাকে আমি আবার নিচে নামাই, কন্ট্রোল প্রেস করে সিলেকশন আনি, অন্য দিকে আরেকটা কালার দেই, অল ডিলেট, সিলেক্টে যে ডিসিলেক্ট। এখন দেখেন আমার কিন্তু হলো যে নিচের অবজেক্ট একটু বড় থাকার কারণে পুরো অবজেক্ট, আমি এডিটে যাই, ফ্রি ট্রান্সফর্মে যাই, একটু বেশি কিন্তু চলে আসছে, ঠিক না? এখন এখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি কি, 3টাকে যেন সমানভাবে ছোট করতে পারি। এই জন্য আমি 3টা লেয়ারকে একসাথে ধরে রিসাইজ করব। আমরা চাইলে মাল্টিপল লেয়ারকে ধরে রিসাইজ করতে পারি। তো মাল্টিপল লেয়ারকে কিভাবে ধরবো দেখেন, আমরা কিবোর্ড মানে নর্মালি লেয়ার উপরে ক্লিক করলে, খালি হাতে ক্লিক করলে একটা করেই লেয়ার সিলেক্ট হচ্ছে। যদি আমরা মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে চাই, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই যে এখানে ক্লিক করবো, এখানে না, এখানে ক্লিক করলে আমার সিলেকশন চলে আসবে। এই যে লেয়ারের উপরে একটা লেয়ার, এই লেয়ারটা তো আলটিমেটলি সিলেক্ট অলরেডি সিলেক্ট আছে, এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, দেন এডিট, ফ্রি ট্রান্সফর্ম। এবার আমি জাস্ট এটাকে ধরে, এখানে আর অল্টার শিফট ধরতে হবে না, কি জন্য? এখানে আমার রেশিও মেনটেন করে ছোট করার কিছু নাই। দেন এন্টার, তাহলে আমার 3টা ভাগেই এখন 3টা ডিভিশনে সমানভাবে আছে। তো এরকম ভাবে হলো যে আপনারা যে এই একটা লোগো আছে, এটা খুব ইজিলি আপনারা ক্রিয়েট করতে পারবেন। এরপরে এই যে এই ফ্ল্যাগটা হলো যে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এরপরে যেমন বাংলাদেশের ফ্ল্যাগ ক্রিয়েট করতে পারবেন। তো এরকম হলো যে আপনারা মিনিমাম 5টা শেপ ক্রিয়েট করা ট্রাই করবেন। আর অবশ্যই যতটা দেখবেন, যতটা অবজেক্ট ক্রিয়েট করবেন, প্রতিটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করবেন। ঠিক আছে? পারা যাবে না? জি আবার বলি, আপনারা যদি এই ইনশাল্লাহ পারা যাবে। হ্যাঁ, এই জিনিসগুলি যদি আপনি না শিখেন, হ্যাঁ, এই জিনিসগুলি যদি না যদি দেখেন, তাহলে কিন্তু আলটিমেটলি বড় বড় কাজ করতে পারবেন না। আগে হলো যে আমি প্রথম ক্লাসে বলেছি, আমরা প্রথমে কিভাবে এ লিখতে হয়, কিভাবে বি লিখতে হয়, কিভাবে সি লিখতে হয়, এটা শিখবো। দেন এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এটা শিখবো। দেন আমরা যখন ওয়ার্ড বানানো শিখবো, দেন আমরা সেন্টেন্স বানানো শিখবো। যখন আমরা সেন্টেন্স বানানো শিখতে পারবো, দেন আমরা প্যারাগ্রাফ লেখায় চলে যাবো। মানে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে শিখবো। ঠিক আছে? জি তাহলে ভাইয়া। আপনারা এই লোকগুলা, যেমন এরপরে পাকিস্তানের যে ফ্ল্যাগটা দেখেন, এটা এই স্টারটা আমাদের ঝামেলা হবে, কিন্তু এই চাঁদের শেপটা কি আমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো না? জি পারবো। এই যে দেখেন কিভাবে, জাস্ট হলো যে আমরা হ্যাঁ একটা সিলেকশন নিব, দেন এখান থেকে কিছু এরিয়া সিলেকশন আমরা হলো যে বাদ করে দিব, তাহলে আমরা কিন্তু তাদের শেপটা ক্রিয়েট করে ফেলতে পারবো। তাহলে সবাই হলো যে আজকে আমরা এই পর্যন্ত রাখি, নেক্সট দিন দেখা হবে। আপনারা হলো যে অবশ্যই যে যে কয়েকটা পারেন ফ্ল্যাগ ক্রিয়েট করবেন, ফ্ল্যাগ ক্রিয়েট করে আপনাদের যে ফেসবুকে যে গ্রুপে আছে, তাই ওই গ্রুপে আপনারা দিতে পারেন। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপ নাই?
এটা শান্তা আচ্ছা না, আমাদের মেসেঞ্জার গ্রুপ নাই, তবে আমি হচ্ছে চিন্তা করছি যে আজকে হয়তো আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলে আজকে আপনারা যারা ক্লাস করলেন আপনাদেরকে দিয়ে আমি একটা গ্রুপ অ্যাড করে দিব, সো দ্যাট নেক্সট ক্লাসের আপডেট আমি ওখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি ট্রাই জি করবো ভালো আজকে। হবে। আর আপনারা জি, সবাই হ্যাঁ। একটু কাইন্ডলি ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন, আর যার যা কোশ্চেন থাকে, কাজের ব্যাপারে কিছু জানার থাকলে ওইখানে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নাই। আর স্যারের ক্লাস হোপফুলি নিশ্চয়ই এনজয় করেছেন, ভালো লেগেছে, হোমওয়ার্কটা জি, করেন জি। ঠিকঠাক মতো। আগামী ক্লাস আশা করি পরশুদিন দিতে পারবো সেম টাইমেই। তারপরও কনফার্মেশন আপনারা সবাই একটু কাইন্ডলি ইমেইল চেক করবেন। হ্যাঁ, ফোন কল মিস হয়ে গেলেও ইমেইলটা তো আর মিস হয় না, সো দ্যাট আপনারা যাতে জি। টাইমলি ক্লাসে জয়েন করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি Thank you. ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাইকে। আল্লাহ 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 হাফেজ। আল্লাহ হাফেজ।